প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। 5 আগস্ট ক্ষমতা পরিবর্তনের পরে বর্তমান সরকার যে সংস্কার কমিশনগুলো করেছে, সেই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসতে শুরু করেছে। আজ সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট এসেছে এবং সেই রিপোর্টে যে সুপারিশগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, মোট আসন হবে 505টি, নারীদের জন্য সংরক্ষিত আসন আসবে 100টি, পাশাপাশি এখানে আনুপাতিক পদ্ধতিতে ভোটের ব্যবস্থা, এই বিষয়গুলো এসেছে। আজ মূল আলোচনা এটি থাকবে। পাশাপাশি ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছে, ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করব। আলোচনার শিরোনাম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও ডাকসু। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আছেন ব্যারিস্টার রাশনা ইমাম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ধন্যবাদ। দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এবং ব্যারিস্টার রাশনা ইমাম, আপনার কাছে জানতে চাই, এই যে সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিল, ভীষণ গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ, তার মধ্যে অন্যতম হচ্ছে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, মোট আসন হবে 505টি। যে সংস্কারগুলো দেখছেন তাদের রিপোর্টে, সেটিকে কিভাবে দেখছেন, মূল্যায়ন করবেন? জি, রিপোর্টটা এখনো দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু পত্রপত্রিকায় দেখেছি যে কি কি সুপারিশগুলো এসেছে। তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে একটা সুপারিশ। বাংলাদেশের জন্য তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, কারণ বাংলাদেশ তো এতদিন ইউনিক্যামেরাল সিস্টেম অফ পার্লামেন্ট ছিল। সো ইভেন্চুয়ালি গিয়ে এক্সপিরিয়েন্সটা ভালো না খারাপ হয়, যদি আদৌ এই সংশোধনটা একটা ঐকমত স্থাপন করতে পারি, আদৌ এই সংশোধনটা হয়, তাহলে এক্সপিরিয়েন্সটা কেমন হবে সে বিষয়ে মানে কিছু আলাপ আলোচনা করতে চাইব। প্রথমে হচ্ছে যে বিশ্বের অনেকগুলো দেশ আছে যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে এবং কাজ করে যাচ্ছে। তার মধ্যে আমাদের সবারই জানা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া আছে, তাছাড়া আছে হচ্ছে কানাডা, এগুলোতে। তো এখানে যেরকম দুটো কক্ষ, তো নিচের যে কক্ষটা, নিম্ন কক্ষ, যেটা লোয়ার হাউস বা লোয়ার চেম্বার বলে, এখানে আমরা সাধারণত মোটামুটি একই সিস্টেম দেখে থাকি, যেটা হচ্ছে গিয়ে নির্বাচিত প্রতিনিধিরা, যেটা আমাদের এখানে এখন আছে বর্তমান, ওভাবেই নির্বাচন করা হবে। 300 আছে, সেটিকে বাড়িয়ে 400 করা হয়েছে। এই 400-র মধ্যে 100 রিজার্ভ করা হয়েছে নারীদের জন্য। সেখানেও কিন্তু নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। সো আগে যেরকম ছিল রিজার্ভড সিটস নারীদের জন্য যেগুলো ছিল, সেটা নির্বাচন না মনোনয়ন করা হতো, এখন সেখানে নির্বাচন হবে। আর বাকি যে 300 সিট, সেখানে এখন যা হচ্ছে ওভাবেই নির্বাচন হবে। ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেম আমরা বলি, যে কনস্টিটিউয়েন্সি বেসড ইলেকশন হবে। তো বিশ্বের অন্যান্য দেশে তাকালে নিচের নিম্ন কক্ষটা ঠিক এভাবেই মোটামুটি কাজ করে এবং এভাবেই ইলেকশন হয়। উচ্চ কক্ষটার দিকে যদি আপনি তাকান, তাহলে আমরা কিন্তু একটু ডিফারেন্স দেখতে পারি বিভিন্ন দেশে। যেরকম কিছু দেশে আছে সরাসরি ইলেকশন হয়, যেরকম যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটসে সরাসরি ইলেকশন হয় কিন্তু সেনেটে, ওদের উচ্চ কক্ষটা। এখানে আবার ইকুয়াল রিপ্রেজেন্টেশন, মানে প্রত্যেকটা স্টেট থেকে ইফ আই এম নট মিস্টেকেন 2 জন করে নির্বাচিত হয়। তো এটাতে যেটা হয় যে সব স্টেটের পপুলেশন তো একই না। সো যে স্টেটগুলোর পপুলেশন কমও, তাদের একটা স্ট্রং ভয়েস থাকে তখন পার্লামেন্টের উচ্চকক্ষে। আবার আমরা যেরকম ভারতে দেখি ইনডিরেক্ট ইলেকশন হয়, যে নিম্নকক্ষে যারা নির্বাচিত হয়েছেন তারা ইলেক্ট করে উচ্চকক্ষ বা লোকসভা আর রাজ্যসভা, উপরে কে বসবে। আরেকটা দেখি অ্যাপয়েন্টমেন্ট সরাসরি, যেটা আমরা ইউনাইটেড কিংডম ওখানে দেখি। আমি যতদূর দেখলাম, আমাদের এখানে যে উচ্চকক্ষটার কথা বলা হচ্ছে, সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক ভাবে দল যত ভোট পাবে, তাদের যে পার্সেন্টেজ ভোট পাবে সেই পরিমাণ সিটস উচ্চ কক্ষে তারা পাবে। কিন্তু এখনো আমি শিওর না, কারণ আমার দেখা হয়নি যে ক্রাইটেরিয়া কি হবে, কাদেরকে বসাবে, তাদের কি একটা তালিকা আগে থেকে জনগণের সামনে থাকবে, তাদের সিলেকশনের ক্রাইটেরিয়া কি, যাদেরকে উচ্চ কক্ষে বসাবে। মানে ধরেন যেটা অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য হবে, যে ইন্টেলেকচুয়াল কমিউনিটি থেকে নেয়া, বা ধরেন এমিনেন্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যাদেরকে এক নামে বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য, ওখান থেকে নেয়া, এবং ডাইভার্সিটিটা এনশিওর করা, যে উচ্চ কক্ষে যাতে সব ধরনের, সব গোষ্ঠীর লোকের রিপ্রেজেন্টেশন থাকে। কারণ এটার পয়েন্টটা কি, এই বাইক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বা সংসদের পয়েন্টটা হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্স। যে ইউনিক্যামেরাল সিস্টেমে আমরা দেখেছি যে একচেটিয়া রাজত্ব যদি আমার থাকে, মেজরিটি যদি থাকে, যা ছিল ধরেন গত 15 বছর, তাহলে কিন্তু যে কোনো ধরনের আইন পাশ করা যায়। যেরকম ডিজিটাল সিকিউরিটি আইনের মতো কালো আইন পাশ করে ফেলছে, ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে আমরা দেখেছি, 4th অ্যামেন্ডমেন্ট, 5ম সংশোধনী,
16th অ্যামেন্ডমেন্ট। সো এই ধরনের অ্যাবিউস কমানোর জন্যই কিন্তু এই দ্বিকক্ষ বিশিষ্ট যে দুটো কক্ষেরই অনুমোদন দরকার হবে যে কোনো আইন পাশ করার ক্ষেত্রে বা সংবিধান সংশোধন করার ক্ষেত্রে। সেখানে ক্ষমতার ভারসাম্যের কথাও এসেছে, আমি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই, নির্বাচন হলে আপনারা আসেন, যে কোনো রাজনৈতিক দলই যখন ক্ষমতায় আসবে, আমরা ধরে নিচ্ছি যে বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, আপনাদের একটা পার্টিসিপেশন থাকবে নিশ্চয়ই সংসদে। এই যে সংশোধনগুলো আসছে সেগুলোকে আপনারা কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেলের সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সমালোচককে শুভেচ্ছা। আসলে গতকাল যেটা দেখলাম 505 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলে আমাদের একটা প্রস্তাবনা ছিল 2023 সালে বাংলাদেশে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা উচ্চকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আমরা একটা করব। আমরা কিভাবে করব সেটা আমরা খুব পরিষ্কারভাবে অত পরিষ্কারভাবে ব্যাখ্যা দেওয়া হয় না। এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে ভোট আপনার যে 300 আসনে যে নির্বাচন হবে বা 100 যে রিজার্ভ আসন আছে মেয়েদের জন্য, সেই সমস্ত আসনে নির্বাচনে যারা ওখানে নির্বাচিত হবেন, যে বেশি পাবে সেই এখানে নির্বাচিত হবে। কিন্তু উচ্চকক্ষে যেটা হবে সেটা এই সব মিলে নিম্নকক্ষে যতগুলি প্রতিনিধি ভোট পাবে, এই সমস্ত ভোট এক এক দল তারা তাদের মধ্যে হিসাব করে সেখানে যে হয়তো 5 লক্ষ করে ভোট হলে পরে একটা করে উচ্চকক্ষে আসন পাবে। তাহলে কোনো দল 5 লক্ষ যদি পায়, নিম্ন কক্ষে যদি তাদের একটা পোস্ট একটা না থাকে, এমপি না থাকে, তাহলে ওখানে 2-3টা হয়ে যেতে পারে। ওই ভোটের আনুপাতিক হারে নির্বাচন করা যায়। এটা আমার মনে হয় যে সেটা এই পৃথিবীতে প্রথম। এরকম মনে হয় কোথাও নেই। এখন আমার ক্লিয়ার না তো 100 জন নারী আসনে যেটা মানে মহিলাদের সংরক্ষণ যেটা, এদেরকে ভোট দেবে কারা? আপনার ইউনিয়ন কাউন্সিলের মতো বা পৌরসভার মতো, তাহলে কি তাদেরকে তিনজন ইউপি মেম্বার অথবা 3 জন কাউন্সিলরকে মিলে একজন হলো মহিলা। এদের এরিয়া বেশি, এদের কষ্ট বেশি, এদের সুযোগ সুবিধা আবার কম। তো সেখানে আগের এটা 3 জন আছে, এটা হলো যে আগে 3টা করে ওয়ার্ড ছিল ইউনিয়ন কাউন্সিলর, 3টা ওয়ার্ড মিলে। নারী আসনগুলো বোধহয় ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে। 300 আসনটি হলে নারী আসনগুলো বোধহয় ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে। প্রথমে 100 আসনে ইলেকশন হবে, পরবর্তী 100 আসনে ইলেকশন হবে, এরকম কিছু কি হবে? না, সেরকম হবে কেন? 300 আসনে সরাসরি নির্বাচন হয়ে গেল, এখানে কোনো আনুপাতিক হারে হবে না। আর মেয়েদের ক্ষেত্রে এখন ওটা ক্লিয়ার, মেয়েদের ভোটটা কি শুধু মেয়েরা দেবে না ছেলেরা দেবে? যে ইউনিয়ন কাউন্সিল বা পৌরসভায় যেমন দেয় কাউন্সিলর, মহিলা কাউন্সিলরদেরকে ভোটও কিন্তু পুরুষরা দেয়, মেয়েরা দেয়। এখানেও তা কি না। এরপরে আসবে এখানে সমস্যা দেখা দেবে যে এদের এরিয়া নির্ধারণটা কীভাবে করবেন। ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন সারা বাংলাদেশে একই নিয়ম, যত বড় ইউনিয়ন হোক না কেন, একটা ইউনিয়ন আর 9টা করে ওয়ার্ড থাকে, যত বড় হোক। কোনো ওয়ার্ডে ভোট 10,000 12,000 থাকে, কোনো জায়গায় হয়তো 2,000 1,000 থাকে, ছোটো ইউনিয়ন। তো সেদের আগের পুরাতন যে ওয়ার্ডগুলি ছিল সেই ওয়ার্ডের মধ্যে একজন নারী কমিশনার বা নারী কাউন্সিলর থাকে, বিশেষ করে ইউনিয়ন কাউন্সিলর। আবার পৌরসভা যখন যায় তখন 3টা ওয়ার্ড মিলে সেখানেও একটা নারী প্রতিনিধি। তো সেখানে এরিয়া নির্ধারণ হয়তো ওইভাবে 3 জন আছে ওর ভিতর যেটা করে। এখানে তাহলে কী হবে? এখানে 3 জন তো ভোট করবে। তো এই ভোট করতে গেলে পরে এরা এরিয়াটা ভাগাভাগিটা একটা জটিলতা আছে, হয়তো আলোচনার মধ্যে সমাধান করা যেতে পারে। এখন এরপরে যাচ্ছে উচ্চকক্ষে, তো যার নিম্নকক্ষে একজনও নাই, উচ্চকক্ষে 2-3 জন হয়তো এসে যেতে পারে। সবগুলো নিয়ে আরও হয়তো আমরা আসবে আমাদের সামনে সব কিছু, তখন মিলে হয়তো আমরা আলোচনা করতে পারবো। আমার কথা হলো যে সামনে একটা নির্বাচন হতে পারে, একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে। আগে তো আমাদের নির্বাচনই হতো না, তার উচ্চকক্ষের ভোট বা কে করুন, নিম্নকক্ষের ভোট বা কেউ, রাতের বেলা ভোট হয়ে যেত। এখন তো সেই সিস্টেমে হবে না। আমার মনে হয় এগুলো নিয়ে আরও যাচাই বাছাই করে একটা প্রস্তাবনা তারা দিয়েছে, রাজনৈতিক দলগুলি অবশ্যই এটার উপর আলোচনা করবে, করার পরে তারপর নির্ধারণ হবে। তো আমার আর এর ভিতরে আবার আছে 5 জন আবার আছে রাষ্ট্রপতি, মনে হয় সম্ভবত তাদেরকে নিয়োগদান করবে। কোন রাষ্ট্রপতি দেবেন? এখন যিনি রাষ্ট্রপতি আছেন, এখন নির্বাচন না, তাহলে এই রাষ্ট্রপতি দেবেন। তখন কি আবার কি প্রশ্ন উঠাবে এই রাষ্ট্রপতি আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত, এই রাষ্ট্রপতিটা নেওয়া যাবে না? এগুলি ক্লিয়ার করতে হবে। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, নিশ্চয়ই সেটি সমাধান করতে হবে। আপনারা 3 দলের যে রূপরেখা তৈরি হয়েছিল বাংলাদেশে, এরকম অনেক
সুপারিশ এসেছিল সেই সুপারিশগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে পরবর্তী সংসদে, সেরকম কিছু হতে পারে? না, এখন ব্যাপারটা হলো যে যেগুলি আসতেছে অবশ্য পার্লামেন্ট তো শেষ পর্যন্ত এটার আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখন যত আইনই আসুক, যত কিছু আসুক না, যত প্রস্তাবনী আসুক না কেন, শেষ 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 বেলায় গিয়ে কিন্তু পার্লামেন্টে উত্থাপিত হতে হবে। পার্লামেন্ট যেটা অনুমোদন দেয় তাহলেই তখন সেটা ফাইনালি এটা স্বীকৃত হবে। তো সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন এই জিনিসগুলি নিয়ে এখন আমার মনে হচ্ছে যে এটা জটিলতা নিরসন করতেও জটিল পরিস্থিতির সৃষ্টি হবে বলে আমার কাছে মনে হয়। তারপর দিন শেষে আমি বলবো যে সমাধান আমাদের আসতেই হবে। তাকে সমাধান না আসলে দেশ তো মানে গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যেতে না পারে। যেমন ধরেন ইনভেস্টমেন্টগুলো বন্ধ হয়ে আছে, কিন্তু এই অবস্থাতে কেউ ইনভেস্ট করতে আসবে না। তো সব কিছু মিলে একটা নির্বাচন হতে হবে, সেই নির্বাচনের জন্য পরিবেশ তৈরি হতে হবে, তার পরবর্তী সময় গিয়ে পরবর্তী সিদ্ধান্ত। গণতান্ত্রিক প্রক্রিয়া আসার জন্য নির্বাচন দরকার এবং সেজন্য আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন, জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চাচ্ছেন। সেটি নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু এই যে ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচনের দাবি তুলেছে, আপনি কি বলবেন এই ব্যাপারে? এখানে ছাত্র দল সহ কয়েকটি সংগঠন আগে হচ্ছে নির্বাচনের আগে সংস্কার চাচ্ছে, গঠনতন্ত্র সংস্কার চাচ্ছে। না, গঠনতন্ত্র সংস্কার যেমন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেমন ছাত্রদের বা বিভিন্ন ধরনের একটি আছে না সংস্কার করে তারপর করা, এখন ডাকসু নির্বাচনের ক্ষেত্রে যে সমস্তগুলো অনিয়ম তো মানে যেগুলি মনে হয় যে এই আইনগুলো পরিবর্তন করা দরকার, তাহলে সেটা তো বলতেই পারে, বলার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে হওয়া উচিত। ডাকসু নির্বাচন আগে যেভাবে হতো, এখন খুব বেশি তো আর পার্থক্য হবে না, তো সেটা আলোচনা করার মধ্যে দিয়ে করতেন। কেউ যদি বলে যে কোনো কিছু যদি পরিবর্তন করতে চায়, নতুন সুপারিশ ভালোর জন্য যদি হয়, আমার কথা মূল কথা হলো যত সুপারিশই হোক, যাই হোক, পরিবর্তন যাই হোক, ভালোর জন্য হতে হবে, খারাপের জন্য। 90-এর গণ আন্দোলনে আপনাদের ভূমিকা অনস্বীকার্য, এবং আপনারা যখন ডাকসু নির্বাচন ছিলেন, ডাকসু নির্বাচন করেছেন, এবং বর্তমান সময় কি পার্থক্যগুলো দেখছেন? না, এটা একটা আমাদের জন্য খুব কষ্টের এবং দুঃখের বিষয়। ধরেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আমাদের নির্বাচন হয়নি। একটা নির্বাচন হয়েছিল 72-এ, একটা 73 নির্বাচন হতে গিয়ে তখন কিন্তু কেবল সদ্য স্বাধীন দেশ। 72 নির্বাচনটা হলো ডাকসু, 73 নির্বাচন ব্যালট পেপার চিন্তা হয়ে গেল, ওই রেজাল্ট আসে নাই। এর পরবর্তী জিয়া রহমান ক্ষমতা আসার পর 2টা নির্বাচন হয়েছিল, এরশাদ সামরিক স্বৈরাচার, তারপর এরশাদের আমলেও 3টে নির্বাচন হয়েছিল। তো এই যে নির্বাচনগুলো হলো, না এরশাদের আমলে 2টা হয়েছে, জিয়া রহমান 3টা হয়েছে। জিয়া রহমানকে বলা হতো যে ক্যান্টনমেন্ট থেকে এসে করেছে, কিন্তু পরবর্তী 90-এ আমরা আন্দোলন করলাম ঠিকই, ডাকসু সহ আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু তারপরে আর বিএনপি 5 বছর ক্ষমতা ছিল, তখন নির্বাচন হয়নি। তারপরে আওয়ামী লীগ ক্ষমতা, তারাও করে নাই, আবার বিএনপি তারাও করে নাই। এটা খুবই দুঃখজনক ঘটনা। এই নির্বাচন না হওয়ার পিছনে কারো হয়তো ইচ্ছা ছিল, কেউ কেউ মনে করেছে যে থাক এই ডাকসু সেই ডাকসু হোক, কিন্তু কাজটা ঠিক হয়নি। সর্বশেষ যে ডাকসুটা হলো, সেই ডাকসু ঠিকমতো কাজ করতে পারলো না। যেন ডাক্তার ভিপিএসএল নূর এবং নূরের দলের পক্ষ থেকে একজন হয়েছিল, তাদেরকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে, মারা হয়েছে, আহত করা হয়েছে। মানে এখন ডাকসু নির্বাচন এটা সবাই চায়। বাংলাদেশের মানে রাজনীতি যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, তো ছাত্র রাজনীতি থেকে তারা উঠে আসে। এখন যদি আমরা গত সংসদে আমরা দেখেছি, আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে গেছে, পরবর্তী সময় তারা ফ্যাসিস্ট হয়েছে, পরের ব্যাপার। আগে তো তারা মন্ত্রী টন্ত্রী যারা ছিল, তারা ছাত্র রাজনীতিতে অনেকেরই অংশগ্রহণ ছিল, অতীত গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল, কিন্তু দেশ পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগ সব কিছুকে কলঙ্কিত করে ফেলেছে। জি, আপনি ছাত্র রাজনীতির কথা বলছেন, ডাকসু নির্বাচন নিয়ে রোডম্যাপ নিয়ে এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে, সেটি নিয়ে আমি আলোচনা করব। ব্যারিস্টার রাসনা ইমাম, আপনার কাছে ফিরতে চাই। এই যে সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশ, সেটি নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা রয়েছে, যেহেতু কমিশনের সুপারিশটি আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি, তো এক ধরনের ধোঁয়াশা তো থাকতেই পারে। সেখানে যে নারী আসনের কথা বলা হচ্ছে, যে নারীদের জন্য 100টি সংরক্ষিত আসন হবে, সেটির বন্টন কিভাবে হবে? জি, সে ব্যাপারে ওনারা কি প্রস্তাব করেছে আমার দেখার তো সুযোগ এখনো হয়নি। এতটুকুই শুধু জানি যে 100টা রিজার্ভড নারীদের জন্য এবং সেখানে নির্বাচিত হবে। এখানে আমার একটু অন্য ধরনের কিছু কনসার্ন ছিল। একটা হচ্ছে গিয়ে 100 পাওয়া কিন্তু সমস্যা হতে পারে, মানে লং টার্ম বা মিড টার্মে মেবি এ ধরনের একটা রিজার্ভেশন যদি থাকে সিটসে, তাহলে হয়তো নারী ক্ষমতায়নের দিকে আপনি বলতে পারেন যে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আরেক দিকে আমরা যদি না পাই, তাহলে কিন্তু একটা সমস্যার সমাধান, মানে সমস্যার সৃষ্টি হবে, এবং সমস্যাটা হবে তখন কোয়ালিটি কমে যেতে পারে সংসদ সদস্যদের।
কারণ জোরপূর্বক তো দাঁড় করিয়ে দিলেই হয় না। তখন আপনি যে একটা টেন্ডেন্সি দেখতে পারেন যে অন্য কোনো সিটে দাঁড়াচ্ছেন, তার স্ত্রীকে দাঁড় করিয়ে দিচ্ছে, তার মেয়েকে দাঁড় করিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে এটার একটা রিস্ক থাকে কিন্তু, কারণ এত কি এখনো আছে, এত কি ট্রেন্ড বা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও আছে নারীদের মধ্যে যারা এই সিটসগুলো ফিল আপ করতে পারবে। এটা আমার একটা অবজারভেশন ছিল। আরেকটা হচ্ছে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যে বলছি, উচ্চ কক্ষটা যদি শক্তিশালী বা স্ট্রং কোনো পাওয়ারফুল চেম্বার বা হাউস না হয়, তাহলে কিন্তু কোনো লাভই হবে না। যেরকম ধরেন কিছু কিছু দেশে, ইটালি বা ইউএস, যুক্তরাষ্ট্র, সেখানে সেনেটগুলো বেশ শক্তিশালী, যাতে করে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করতে পারে সংসদের মধ্যে। যে কোনো বিল পাশে আগে সিনেটে ভোট হয়, মানে দু জায়গারই অ্যাপ্রুভাল দরকার হবে। কিন্তু আবার দুর্বল যদি হয়ে থাকে, যেরকম কম্পারেটিভলি যুক্তরাষ্ট্রের হাউস অফ লর্ডস কিন্তু দুর্বল কম্পারেটিভলি, ওটা হয়ে থাকলে, বা অস্ট্রিয়ান আই বিলিভ ফেডারেশন কাউন্সিল যেটা, ওদের উচ্চ কক্ষ যেটা, তাহলে কিন্তু ওই যেই লাউ সেই কদু, ফর ল্যাক অফ আ বেটার ওয়ার্ড, ওই সিচুয়েশনে চলে যেতে পারি যে পয়েন্টটা ডিফিটেড হতে পারে। আরেকটা হচ্ছে যে এই দ্বিকক্ষ বিশিষ্ট করতে গেলে কিন্তু এক্সপেন্সেস বা খরচ অনেক বেড়ে যাবে, স্যালারিজ বেড়ে যাবে, ইনফ্রাস্ট্রাকচার বেড়ে যাবে। সো এগুলোর দিকে তাকাতে হবে। আরেকটা হচ্ছে পুরো যে ল মেকিং প্রসেসটা কিন্তু আরও স্লো ডাউন করবে, এটাতেও কোনো ডাউট নেই। কারণ অনেক সিচুয়েশনে হতে পারে দুটো কক্ষের মধ্যে একটা ডেডলক সৃষ্টি হতে পারে, যদি উচ্চ কক্ষটা একটা শক্তিশালী কক্ষ হয়ে থাকে। ইউএসএ তে ল পাস করার ক্ষেত্রে আমরা যেরকম দেখি, হ্যাঁ, অনেক সময় ডেডলক হয়। এক্স্যাক্টলি। সো এই টাইপের সিচুয়েশন কিন্তু ক্রিয়েটেড হতে পারে। সো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমার বক্তব্য মোটামুটি লিমিটেড টু দ্যাট। এখানে আরও তো কিছু সুপারিশ এসছে, আমরা যেটা আলাপও করছিলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে গিয়ে এই যে নির্বাহী ক্ষমতার যে কেন্দ্রীভূতকরণ করা হয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল 55-এ, যে একজন ব্যক্তির উপরে। আমি একটু আর্টিকেল 55টা পড়ি, যে প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। সো এসেনশিয়ালি সব এক্সিকিউটিভ ক্ষমতা ওই একজন ব্যক্তির উপরে কিন্তু কনসেন্ট্রেটেড। সো এটাকে মানে রোধ করার জন্য কনসেন্ট্রেশন বা সেন্ট্রালাইজেশন পাওয়ারের অনেকগুলো তো প্রস্তাব এসেছে আমি দেখছি। তার মধ্যে একটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর টার্মের লিমিটটা করে দেওয়া হয়েছে 2 বছর, মানে 2 টার্মের বেশি পারবেন না। তারপরে হচ্ছে যে একবারে 2 টার্ম পারবেন না, পরবর্তীতে একটা টার্ম বাদ দিয়ে হ্যাঁ গ্যাপ হয়ে তারপরে, তাই আমার ধারণা, আমি এখন রিপোর্টটা এখনো পড়িনি। সো এটা যেরকম ওয়ান ক্যান এক্সপেক্ট যে এটা একটা ডিফারেন্স বা একটা ইম্প্যাক্ট ফেলবে, যে একচেটিয়া পরপর হয়তো একজন হতে পারবে না, আর সেটা না হতে পারলে অ্যাবিউজ বা অপব্যবহারের ওই পদের সুযোগটা কমে যায়। আরেকটা মনে হয় তারা করেছে সুপারিশ, সেটা হচ্ছে পার্টি চিফ এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবে না। আমার অনেস্টলি ব্যক্তিগত মতামত যে বাংলাদেশে আমাদের প্রেক্ষাপটে এটা কি আদৌ বাস্তব? কারণ আপনি জিনিসটা দেখেন যে পার্টি চিফ যে হয়, তার মানে কি, তার উপরে তার পার্টির সব লোকজনের আস্থা আছে। সো সংসদে পার্টি চিফ যদি মানে প্রধানমন্ত্রী না হতে পারে বা সংসদীয় লিডার নেতৃত্ব না দিতে পারে, সে আর অন্য কাউকে কি গ্রহণযোগ্য হবে? মেজরিটি যদি তার পার্টির লোকজন হয়, তারা কি ওই আস্থাটা অন্য কারো উপরে রাখতে পারবে? তাহলে কিন্তু সরকার চালাতে নানা ধরনের সমস্যা দেখা যেতে পারে। মানে এটা হচ্ছে আমার একটা অ্যাপ্রিহেনশন যে বাংলাদেশ কি আদৌ এরকম একটা সিচুয়েশনের জন্য রেডি কি না। তারপরে আই থিঙ্ক আর্টিকেল 70, যে পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারতো না এতদিন, পদ শূন্য হয়ে যেত এমপিদের, সেটাকে বাতিল করার সুপারিশ এসছে। কোনো এক্সেপশন রেখেছে কিনা আমি শিওর না, আমি দেখিনি, বাট বাতিল সেটা প্রয়োজন। হয়তো একটা দুটো ক্ষেত্রে এক্সেপশন রাখা উচিত, বাট আদারওয়াইজ এটা সংসদকে ইনস্টিটিউশন হিসেবে ক্ষমতায়ন করে, যে আমি আমার পার্টির বিরুদ্ধে কোনো একটা ইস্যুতে দ্বিমত পোষণ করতে পারবো এবং ভোট দিতে পারবো, সেটা দিলেই অটোমেটিকলি ভ্যাকেট হয়ে যাবে না আমার পদটা। তারপরে আমি দেখলাম যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলোকে ক্ষমতায়ন করার জন্য, যাতে সরকারের কার্যক্রমের উপরে এক ধরনের নজরদারি করতে পারে, সেটারও কিছু সুপারিশ এসছে। সেটাও অ্যাকসেপ্টেবল, অ্যান্ড এটা কিছু দূর হলেও একটা প্রভাব ফেলবে। কারণ উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা যাতে স্বৈরশাসনে ফেরত না যাই। সো যতভাবে নির্বাহী যে ক্ষমতাটা আছে সেটা বিকেন্দ্রীকরণ করা, এবং তার সাথে হচ্ছে গিয়ে চেক করা, অপব্যবহারের সুযোগ কমিয়ে দেওয়া বা রোধ করা,
এখানে যেরকম আরো তো অনেকগুলো সুপারিশ আমার চোখে পড়লো যে চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গায় রাজনৈতিক দলগুলো কি বলে আমি একটু শুনে আসি। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি কি বলবেন? এই যে পার্টির চিফ থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটি কি আপনাদের দলের পক্ষ থেকে মেনে নেওয়া হবে বা এটি কি বাস্তব বর্তমান বাংলাদেশে? বর্তমান বাংলাদেশে বাস্তব না, মোটেই বাস্তব না। আর একটা আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে সেই সময় আন্দোলনরত যে সমস্ত দলগুলি ছিল, আমরা 31 দফা আমরা প্রণয়ন করেছিলাম ক্ষমতায় যাওয়ার পরে বাস্তবায়ন করার জন্য। সেখানে আমাদের পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন না, 2বার বেশি প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, অনেকগুলি সংশোধনী আমাদের 31 দফার মধ্যে আছে। একটা জিনিস সবচেয়ে বড় বাংলাদেশের সমস্যাটা দেখা দেবে, এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যেটা উচ্চ কক্ষ, যারা নিম্নকক্ষে বিজয়ী হবেন উচ্চ কক্ষে তারাই সংখ্যাগরিষ্ঠ হবেন। তাহলে অন্য অন্য দেশে মার্কিন যুক্তরাষ্ট্র বিল পাস করে 2 কক্ষ আগে অন্য জায়গাতে, এখানে তো আলাদা কুদু, মানে নিম্নকক্ষ তার উচ্চ কক্ষ তার একই দলে। তাহলে কি হলো, এখানে নতুন করে মানে ওই ধরনের যাচাই বাছাই করে এটা পক্ষে দেব না, বিল পাস হবে না, আরও আলোচনা হতে হবে, এটা থাকবে একই রকম হবে। তো এই জন্য আছে, জটিলতা আছে। তারপরে এটা নতুন প্রস্তাবনা, তো এটা নিয়ে এখন রাজনৈতিক দলগুলি তাদের মেজরিটি সেই প্রশ্ন রয়েই গেল। আমরা জানি যে মেজরিটি বলেই শুধু না, এখন নিম্নকক্ষে যারা বেশি ভোট পাবে তারা সেই কারণেই উচ্চকক্ষে তাদের সংখ্যা বেশি পাবে। তাহলে নিম্নকক্ষ যে সিদ্ধান্ত নেবে উচ্চকক্ষ সংখ্যাগরিষ্ঠ তাদের থাকবে, তারা সেটা পাস করবে। কিন্তু অন্য দেশে সেটা না, অন্য দেশে তো ডিফারেন্স, 2 পক্ষ লাগে। এখন এরা বেশি থাকলে নিম্নপক্ষ, বেশি থাকলে উচ্চকক্ষ থেকে ওরা বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মানুষটা হয়, যখন আপনার আসলো বাইডেন আসলো তখন তার সমস্যা হয়ে গেছিলো এরকম। এখানে এই জিনিসটা আমাদের দেশে এই সমস্যাটা দেখা দেবে। এরপরে একটা নতুন জিনিস শুরু হলে, আর আমাদের দেশ তো ছোট্ট একটা দেশ, অন্য দেশের বিভিন্ন কারণে রাষ্ট্র থাকে, বিভিন্ন প্রদেশ থাকে, এই সমস্ত মিলাই টেলা একটা আমাদের এমনি ছোট্ট একটা দেশ। আমি আপনার কাছ থেকে একটু সময় নিচ্ছি। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট আমরা অনলাইনে আছি আপনাদের সঙ্গে যুক্ত। আপনারা ফেসবুকে এবং ইউটিউবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের আয়োজনটি দেখতে পারেন। জি বলছিলেন। হ্যাঁ, এখন আমাদের দেশে ছোট্ট একটা দেশ, এই দেশকে নিয়ে এরশাদ সাহেবকে প্রদেশ করার চেষ্টা করলাম সরাসরি। আমি প্রচণ্ড আগে বিরুদ্ধে গেলাম, যে দেশে এক থেকে ঢাকা রাজধানী আসতে এখন আর 5 ঘন্টার বেশি সময় কোথাও লাগে না, 5 থেকে 7 ঘন্টা লাগে হয়তো ওই পঞ্চগড় থেকে আসতে বা বান্দরবান থেকে আসতে সময় লাগে। সেই দেশের ভিতরে উনি যেটা বললেন যে খরচ কিন্তু বাড়বে, আর 100 জন বাড়বে, সেখানে তাদের জন্য গাড়ি দেওয়া লাগবে, তাদের বাসস্থল আবাসস্থল দেওয়া লাগবে, উচ্চভাবে তারা হবে। এই জিনিসগুলি তো ক্রাইটেরিয়ার মধ্যে আসবে। যেমন উনি বললেন যে 100 জন নির্বাচন করার ক্ষেত্রে সব দল তো পাবে না, সব দলে পাওয়ার সম্ভাবনা মোটেই নাই। এখানে অটোমেটিক্যালি 1-2টা দলের মধ্যে কিন্তু তারা, কিন্তু এটি কি নারীর ক্ষমতায়নকে আরো এনকারেজ করবে না? নতুন করে তো রাজনীতিতে আসবেন নারীরা। নারীর ক্ষমতায়ন তো যদি আমি গালে তুলে ভাত খাওয়াই দিই, আমার ছেলে ভাত খাওয়া শিখবে কবে? কিন্তু নারীদের যদি আমরা সংযুক্ত আসনের মধ্যে দিয়েই যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে তো আপনার ওই নারী তার ক্ষমতায়ন হল না, ওটা ক্ষমতা দেওয়ার মধ্যে দিয়ে ক্ষমতা তার পেল। নারীদেরকেও ফাইট করেই আসতে হবে। সেই রাজনীতি যদি আপনি সামনে এগিয়ে নিতেন, আমাদের বিগত সংসদে আমরা দেখেছিলাম, যদিও ভোট ওইভাবে না হলেও কিছু কিছু হতো, মতে চৌধুরী ছিল, এরকম অনেকে ছিল না, যে মনুজান সাবেক 2 প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক 2 প্রধানমন্ত্রীরা তাদের নিজেদের যোগ্যতা এসে গেছে আর কি। নারীর ক্ষমতায়ন ওইভাবে দিলে তো হবে না, নারীদের মতো করে। এখন ধরেন অনেক ক্ষেত্রে আমরা দেখছি নারীরা কিন্তু অনেক ক্ষেত্রে তারা এগিয়ে। যেমন একটা দিন আমি বলি যে নারীরা যদি বাংলাদেশে যদি এই যে যারা গাড়ি চালায়, এখন প্রাইভেট কার হোক আর বাস হোক আর যায়, আপনি শুধু নারীদের দেন, একটা অ্যাক্সিডেন্ট হবে না, একদম মিনিমাম হবে। তারা খুব মানে মনোযোগ সহকারে এই কাজগুলি করে। তো এরকম যদি এই নিরাপত্তাও দিতে পারেন, নারীকে বিভিন্নভাবেই ক্ষমতায়ন করা যায়, বিভিন্ন সেক্টরে ক্ষমতায়ন করা যায়। এবং নারীদের উপরে আমি মনে করি যখন এইটা হলো, ওই যে মেয়েরা ভোট করবে, এই তখন প্রস্তাবনা যখন আসলো, তখন আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম। প্রথম প্রস্তাবনা দিয়েছিল কিন্তু আমাদের শেখ হাসিনা, এবং আমার মনে আছে মিন্টু রোডে কথাটা বলেছিলেন যে মেয়েদেরকে ভোটে নিয়ে আসতে হবে এইভাবে। আমি তখনই বলেছিলাম যে 3টা ওয়ার্ড মিলিয়ে একটা মেয়ে নির্বাচন করবে,
তার খরচ বেশি, দৌড়াদৌড়ি বেশি, সব কিছু, কিন্তু তার ক্ষমতাটা কতটুকু। একটা পুরুষ কাউন্সিলর বা পুরুষ মেম্বার যতখানি ক্ষমতা পায়, মেয়েদের কিন্তু ওই ক্ষমতা দেওয়া হয় না। এখন এই 100 জন তারা নির্বাচন করে আসবে, 3টা এমপি ইলেকশন করবে যার যার মতো, 3 জন করবে এক এক জায়গায়, আর এই 3 এমপি ইলেকশন সিটে তার ইলেকশন করতে হবে, তারও তার ক্ষমতাটা কতখানি দেওয়া হবে। এসবগুলো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদেরকে সামনের দিকে। আরেকটি প্রশ্ন রয়েছে, এই যে আমাদের পরিবারতন্ত্র রয়েছে রাজনীতিতে, একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেখানে কি পরিবারতন্ত্রের ব্যাপারটিকে কিভাবে সামঞ্জস্য? না, এটা পরিবারতন্ত্রের ব্যাপার না। রাজনীতি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা সাহস করে কে বলেছেন? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বলেছেন। তারেক রহমান না চাইতেন এই আমরা এটা পাশ করতে পারতাম, উনিও নিজের থেকে অনুধাবন করেছেন। এবং রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এখন তো মোটেই ভারসাম্য, এখন একক ক্ষমতা প্রধানমন্ত্রী, যা ইচ্ছে তাই করতে পারেন। কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটা ভারসাম্য আনানোর জন্যই আমরা বলেছি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীদের ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, আর 2 টার্ম পরপর নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারবেন, তারপর পারবে না। এখানে কিন্তু অনেকখানি আমার সামনে দিকে এগিয়ে যাওয়ার বা স্বৈরাচারী মনোভাব পরিবর্তন হওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে অনেকখানি আমরা এগিয়ে যাব। কিন্তু সমস্যাটা ওই জায়গায় বাঁধবে। আমি আবারও বলি যে দলের প্রেসিডেন্ট হবে একজন আর প্রধানমন্ত্রী হবে আরেকজন, এটা আমাদের দেশে এখন করা কঠিন। এবং আমি একটা কথা বলি, ভারতে যেমন মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তখন সোনিয়া গান্ধী ছিল কিন্তু প্রেসিডেন্ট, কংগ্রেসের প্রেসিডেন্ট। সোনিয়া গান্ধীকে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল, সোনিয়া গান্ধী হননি। যদি সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতেন তাহলে মনমোহন সরকার তো ডুবলো হলো দুর্নীতির কারণে, হয়তো বা তখন অতখানি তার বিপদে যেতে পারত না। যদি আমার হাতে যদি ক্ষমতা না থাকে, পার্টি যদি আমার কথা না শোনে, আমি প্রধানমন্ত্রী হয়তো আমি কথা শোনাতে পারবো না। তো এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে এটা সহজে, এটা অনেক প্র্যাকটিসের পরে হতে পারে, সে অনেক পরের ব্যাপার। কিন্তু তাছাড়া আমরা সবসময় যেটা দেখে এসেছি, মানে পার্টির ক্ষমতা সেটা হলো ক্ষমতা। আমরা ধরেন রাজনীতি করি, আমি একটা ধরেন পদে আছি, আমার সামনে অনেকগুলো মন্ত্রী হয়েছে যারা, এমপি হয়েছে যারা, আমি যখন পার্টির ফোরামে বক্তৃতা করব তখন কিন্তু ওই মন্ত্রীদের পদ যদি আমার সে ছোটো থেকে থাকে, তারা কিন্তু আমাদের আগে বক্তৃতা করে। আমাদের কাছে পার্টির ক্ষমতাটাই হলো আসল ক্ষমতা, মন্ত্রীদের ক্ষমতা না। আওয়ামী লীগের সময় দেখেছি, আওয়ামী লীগের যারা বড় বড় ক্যাবিনেট মিনিস্টার, তারা এখন নিচে বসে থাকতো, কিন্তু পার্টির যারা সেন্ট্রাল গভর্নমেন্টের সদস্যদের সেই স্টেজে থাকছে, সেই বক্তৃতার সুযোগ পেয়েছে। কিন্তু পার্টি মন্ত্রী হয়ে সে কিন্তু পারে না, যে কারণে আওয়ামী লীগের আমলের মন্ত্রীরা যারা ছিলেন, অনেকের ক্ষেত্রে দেখা গেছে পার্টির ক্ষমতা হাতে না থাকা, মানে পার্টির নেতৃত্বে না থাকার কারণে তারা কিন্তু যেভাবে কাজটা করতে চায়, অনেক সময় গিয়ে পার্টির নেতাদের জন্য তারা সেই কাজটা কিন্তু করতে পারে না, কারণ তার যদি পদ না থাকে। এইসব মিলে অনেক আলোচনার বিষয় আছে আর কি। একদিকে মানে ক্ষমতা ব্যবহার করা, আরেকদিকে ক্ষমতা অব্যবহার হয়, তারপরে মনে করি যে আমাদের উদ্দেশ্য যদি সঠিক থাকে, মানে সৎ থাকে, তাহলে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রাশনা ইমাম। উদ্দেশ্য যদি সৎ থাকে, আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। কিন্তু এই যে যত ধরনের সংস্কার আসছে, এই যে নারীর ক্ষমতা নিয়ে কথা হচ্ছে, এবং আপনিও বললেন যে 100 আসনে সে যোগ্য ব্যক্তিদের পাওয়া যাবে কিনা। আপনাদের মতো নারীরা যখন সুপ্রিম কোর্টে এত বড় বড় জায়গায় আছেন, কোর্ট কাঁপাচ্ছেন, এরকম অনেক জায়গায় বক্তৃতা দিচ্ছেন, রাজনীতিতে আসছে অনেক নারীরা, তারপরে এই আশঙ্কাটা কেন আসছে? জি, প্রথমত তো আই থিঙ্ক রিজার্ভড সিটস বা সংরক্ষণ আসনটা প্রয়োজন নারী ক্ষমতায়নের জন্য, কারণ নারীরা নানা ধরনের বাধার সম্মুখীন হয় যে কোনো কাজ করার ক্ষেত্রে, যেটা একটা পুরুষ সম্মুখীন হয় না। সো এখানে কোনো ধরনের সমতা নেই, ইকুয়াল অপরচুনিটি নেই, কিছু নেই, তাই সংরক্ষণ করতে হবে। বাট সংরক্ষণ কিন্তু একটা পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট না। সংরক্ষণের উদ্দেশ্যের, ধরেন কোটার যে উদ্দেশ্যটা, যে গ্র্যাজুয়ালি এটাকে কমাতে হবে, যে সিচুয়েশনটা, পরিস্থিতিটা সংবিধানেও আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উঠিয়ে নিয়ে আসার জন্য। সো এখন সংবিধানে কিন্তু স্পেসিফিকলি বলা আছে নারী শিশুদের কথা অ্যাজ অনগ্রসর অংশের অগ্রগতির জন্য। সো সে কারণে রিজার্ভ সিটস অবশ্যই দরকার, কিন্তু এখন ইমিডিয়েটলি এতগুলো সিট না করে মেবি 50টা সিট দিয়ে আমরা শুরু করতাম। নির্বাচিত তো এগুলো প্রথমবারের মতো, এর আগে নির্বাচিত ছিল না, নির্বাচিত ছিল। সো এই 50টা দিয়ে শুরু করতাম, তারপরে আস্তে আস্তে বাড়াতাম। দ্যাট মানে আমার কথা কি, মানে পরিবর্তন আনলেই হবে না, পরিবর্তনটা টেকসই হতে হবে। সো একটু ধীরে ধীরে আগানোটা বেটার, একটু ট্রায়াল এন্ড এরর বেসিসে আগানোটা বেটার।
অ্যাজ অপোজ টু হঠাৎ করে সব কিছু ওভারনাইট আমি পাল্টে ফেললাম, তারপরে সিস্টেমটা কোল্যাপস করলো। সো ওইটা আমার বক্তব্য এই ব্যাপারে। আর আপনি আমরা যে ব্যাপার নিয়ে কথা বলছিলাম, ক্ষমতার ভারসাম্য, তো সব জায়গায় আমি দেখছি যে ওনারা মনে হয় একটা রিডিস্ট্রিবিউশনের কথা বলছে, যে এখন রাষ্ট্রপতি তো মোটামুটি সেরেমোনিয়াল আমাদের বর্তমান সংবিধানে, যে কিছু সেরেমোনিয়াল দায়িত্ব ছাড়া আসল নির্বাহী ক্ষমতা পুরোপুরি প্রধানমন্ত্রীর উপর। সো এটার একটা রিডিস্ট্রিবিউশন ওনারা সুপারিশ করেছেন। সো কি রিডিস্ট্রিবিউশন সেটা আমি এখনো জানি না, কারণ রিপোর্টটা আমার পড়া হয়নি। কিন্তু এটা ছাড়া আমরা জানতে পেরেছি 5টি আসন তিনি দিতে পারবেন উচ্চকক্ষে। হ্যাঁ, এই একটা ক্ষমতার কথা বলেছে যে উচ্চকক্ষে তো 105 জন, এই 105 জনের মধ্যে 5 জন রাষ্ট্রপতি সিলেক্ট করবেন। অ্যান্ড ক্রাইটেরিয়া কি দিয়েছে কিনা সেটা আমার চোখে পড়েনি এখনো, যে কি ভিত্তিতে উনি সিলেক্ট করবেন। একটা জায়গায় মনে হয় দেখলাম যে এইটা নিশ্চিত করার জন্য যে বিশেষজ্ঞরা, ইন্টেলেকচুয়ালরা বা ডাইভার্স গ্রুপ যাতে প্রতিনিধিত্ব পায় সেটা এনশোর করার জন্য। বাট আমি শিওর না, আমি দেখিনি এখনো এক্স্যাক্টলি কি ভিত্তিতে উনি সিলেক্ট করবেন। তো ক্ষমতার ভারসাম্য বলতে ওনারা আরেকটা জিনিস বলতে চাচ্ছেন যে অনেকভাবেই ভারসাম্যটা আনা যায়। যেরকম একটা আমি আপনাকে বললাম যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলোকে ক্ষমতায়ন করা, গভর্নমেন্টের ক্ষমতার অপব্যবহারকে চেক করার জন্য, বিচার বিভাগের স্বাধীনতার দিকে কাজ করা, ক্ষমতার অপব্যবহার চেক করার জন্য। যেটা তো আমরা দেখেছি যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে এক্সিকিউটিভের পাওয়ার আনলিমিটেড হয়ে যায়, একদম আনলিমিটেড অ্যাবিউস অফ পাওয়ার আমরা দেখতে পেরেছি। মানে 16th অ্যামেন্ডমেন্টের মামলাটার অভিজ্ঞতা তো আপনার মনে আছে, যে বিচার বিভাগ যদি সাহস করে স্বাধীনভাবে একটা রায়ও দেয়, সেটার পরিণতি ওনাদের কি সাফার করতে হয়েছে আমরা সবাই জানি, যে কিভাবে টেনে হেঁচড়ে নামিয়ে দেওয়া হয়েছে সিটিং চিফ জাস্টিসকে। সো বিচার বিভাগের স্বাধীনতা এর মাধ্যমে একটা ভারসাম্য আনবে। সো ভারসাম্য ইজ নট জাস্ট লিমিটেড যে টু রাষ্ট্রপতি অ্যান্ড প্রধানমন্ত্রীর ভারসাম্য, বাট অনেকভাবে একটা ব্যালেন্স আনা। মেইন অবজেক্টিভটাই হচ্ছে রাষ্ট্রপতির পুরো সিস্টেমটাকে যখন চেক অ্যান্ড ব্যালেন্স ডিসেন্ট্রালাইজ করা ক্ষমতাটাকে। ক্ষমতা তো এখন পুরোপুরি সেন্ট্রালাইজ ছিল এতদিন, সেটাকে যতভাবে ডিসেন্ট্রালাইজ করা যায়, এটা হচ্ছে উদ্দেশ্যটা। আর আরেকটা তো বড় ধরনের পরিবর্তন যেটা হচ্ছে ওনারাও সুপারিশ করেছেন, এটার ব্যাপারে একটা ঐক্যমত স্থাপন হয়েছে, যেটা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার অধীনে ইলেকশন হতে হবে। এই ব্যাপারে আমার মনে হয় না কারো মধ্যেই কোনো ধরনের দ্বিমত আমি দেখেছি, এটাতে মোটামুটি একটা ব্রড কনসেনসাস আছে। সো এই ব্যবস্থাটা মোর লাইকলি যে আমরা ফেরত পাচ্ছি। তো আপাতত তো এগুলোই আমি দেখলাম, যে ক্ষমতার ভারসাম্যর ব্যাপারেও এই ধরনের কথাবার্তাই ওনারা বলেছেন। আর হ্যাঁ, এর বাইরে আর খুব একটা কিছু বাইরে যদি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলি, দেশের কেমন দেখছেন? দলগুলোর মধ্যে কি এক ধরনের পারস্পরিক সংঘর্ষ দেখতে পাচ্ছেন? এখন যেটা হয়েছে যে 5th অগস্টের পরে যে ধরনের একটা ইউনিটি ছিল সব অংশীজনদের মধ্যেই, শুধু যে রাজনৈতিক দল তা না, সেটা আপনি ছাত্র জনতা বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, সুশীল সমাজ বলেন, প্রফেশনাল বডিজগুলো বলেন, এক ধরনের ইউনিটি কাজ করেছে, যে ইউনিটির কারণেই কিন্তু পতনটা ঘটতে পেরেছে। এটা কোনো একটা গোষ্ঠী বা দলের অর্জন ছিল না, এটা পুরো সামগ্রিক বাংলাদেশের সবার অর্জন ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যত সময় পার হয়ে যাচ্ছে এই ইউনিটিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হওয়ার পথে। অন্তর্বর্তীকালীন সরকারের ইলেকশন নিয়ে যে ধোঁয়াশাটা এতদিন ছিল এবং এখনো আছে, কারণ এখনো সুনির্দিষ্ট কোনো টাইমলাইন, একটা ধারণা দিয়েছে এবছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝির মধ্যে ম্যাক্সিমাম করবে, কিন্তু যত দিন যাবে সন্দেহের জায়গাটা কিন্তু বেড়ে যাচ্ছে যে ওনারা এতদিন কেন থাকতে চাচ্ছে। তারপরে হচ্ছে এখতিয়ার, ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা এতদিন থাকতে চাচ্ছেন সংস্কার করার জন্য। ওনারা এতদিন কেন থাকবেন না? রাজনৈতিক দলগুলোর যদি দরকার হয়, তারা তো জনগণের সেবা করতে চায়। জনগণের সেবা কি একমাত্র দায়িত্বে গেলেই, ক্ষমতায় থাকলেই করা যায়? বাইরে করা যায় না। ক্ষমতায় না গিয়ে জনগণের সেবা তো লার্জ স্কেলে করতে পারেন না। আর যে কোনো একটা গণতন্ত্রের প্রতিফলনটা ঘটেই তো নির্বাচিত সরকারের মাধ্যমে, তাই না? আপনি জনগণের অংশগ্রহণটা কিভাবে নিশ্চিত করবেন? আপনি জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করতে হলে আপনার নির্বাচন দিতেই হবে। এই সরকার এসেছে এই একটা স্টপ গ্যাপ মেজার হিসেবে, যে কিছু রিফর্ম যে ব্যাপারে ঐক্যমত আছে আমার মতে, এখন এটা নিয়েও ভিন্ন মত পোষণ করা হয়েছে যে এই সরকার ঢালাওভাবে রিফর্ম করার জন্য এসছে। আমার মনে হয় না ওনাদের ওই এখতিয়ার আছে ঢালাওভাবে রিফর্ম করার, কারণ ওনাদের
কিছু আমরা যে সংবিধানের এই রিফর্মগুলোর কথা বলছি এগুলো এই সরকার এটা করতে পারবে না। সামনে সংসদ আসবে, তারপরে রিফর্মগুলো হবে। দুভাবে যদি পুনর্লেখনের সুপারিশ আসে এবং সেই ব্যাপারে যদি কোনো কারণে ঐক্যমত স্থাপন হয়, যেটা আমি কোনো মতেই এক্সপেক্ট করছি না, তাহলে তো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদের মাধ্যমে ইলেক্ট করতে হবে। এটা একটা লেজিসলেটিভ বডি, ইলেক্টেড বডি, ইলেক্ট করে তারা পুনর্লেখনটা করবে, তারা অ্যাডপ্ট করবে। আর যদি সংশোধনের কথা বলেন, এটা তো পার্লামেন্ট দরকার আমাদের। সো নির্বাচিত সরকার এসেই সংশোধন করতে পারবে, এই সরকার কিভাবে সংশোধন করতে পারে? আর আমার মনে হয় না ওনারা চায়ও, আশা করছে। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে আমরা শুনতে পাচ্ছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। তো ছাত্রদের মধ্যে তো আপাতত আমরা 3টে ফ্যাকশন দেখেছি। সরকারের সাথে যারা আছেন, পদে যারা আছেন, তাছাড়া আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাছাড়া আছে জাতীয় নাগরিক কমিটি যেটা। সো এখন আমার কথা হচ্ছে, যদি সরকারের মধ্যে যারা আছেন তারাও এই রাজনৈতিক দলের অংশ হয়, তাহলে এই সরকার কি নির্দলীয় সরকার হিসেবে বিবেচনা করা যায় এই সরকারকে? তাহলে এই সরকারের অধীন কি ইলেকশন করা যায় যদি এই সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল দাঁড় করানো হয়? মানে এগুলো হচ্ছে গিয়ে সবার মনে এই ধরনের প্রশ্ন যাচ্ছে। হয়তো হবে না, হয়তো সরকারের পদ থেকে ওনারা রেজিগনেশন দেবেন, পদত্যাগ করে তারপরে একটা রাজনৈতিক দলের অংশ হবেন, বা হয়তো রাজনৈতিক দল গঠনই হবে না, সেটা না হলে অন্য ব্যাপার। বা যদি হয় তাহলে কিংস পার্টির মতো একটা সিচুয়েশন হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যত দ্রুত সম্ভব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হ্যান্ডওভার করে ইলেকশন দেওয়া উচিত, সেই সংস্কার যদি সেটা আসে, সেটি আমাদের দেখবার বিষয়। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, এই যে ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে, জাতীয় নাগরিক কমিটি রয়েছে, তারা এখন বলছে যে তারা একটি রাজনৈতিক শক্তি, কিন্তু তারা রাজনৈতিক দল করতে যাচ্ছে, তেমন ঘোষণাও আমরা পেয়েছি। বৃহস্পতিবার যে প্রোক্লেমেশনের কথা বলা হয়েছে সেটি দেয়া হবে। আপনি কি মনে করছেন, সবকিছু মিলিয়ে তারা কি কিংস পার্টি গঠন করতে যাচ্ছে? না, রাজনৈতিক দল করতে পারে, তাতে কোনো বাধা নেই, কিন্তু রাজনৈতিক দল করতে হলে সরকারে যারা আছেন, উপদেষ্টা বলেন বা সরকার পৃষ্ঠপোষকতা বা সরকার থেকে কিন্তু করা না, সেটা হলো কিংস পার্টি হবে। এটা আমরা ঘোরতার বিরুদ্ধে করবো। আমরা কোনোভাবেই সরকার ছত্রছায়া করা যাবে না, করতে পারলে তারা করুক। কিন্তু আমার কথা হলো যে তারা যেভাবে আগাচ্ছে, আমি একটু আগে ছিলাম এনটিভিতে বৈষম্য যে ওখানে নাগরিক মুখপাত্র ছিল, ও বলতেছিল আর কি, নাসিরউদ্দিন পাটোয়ারি, পাটোয়ারি নয়, মেয়েটা নাম বলে কি ও ছিল, ও বলতেছিল যে 18 বছরে ভোটার, 18 বছরে ভোটার যদি হতে পারে তার সাথে নির্বাচন হাত করবে। এখন তো আমাদের কি আছে 25 বছর আছে, সেটি সুপারিশ এসেছে 21 বছর। এখন তাদের 18 বছর, 18 তাদের কাজ নেই, 18 বছর তার লেখাপড়া শেষ হবে, লেখাপড়া বাদ দিয়ে সবই যখন এমপি মন্ত্রী হতে যায়, তার দেশটা কোথায় যাবে? এরকম নানান চিন্তা, অল্প বয়সে নানান চিন্তা ভাবনা আসছে। আমরা 90 সালে আন্দোলন করেছি, আমার তো অনেক বেশি ভূমিকা ছিল, যা বুঝলাম তাই হতো একসময়। আমরা উপদেষ্টা হতে যাইনি, উপদেষ্টা বানাতেও যাইনি, সব বিনা প্রধান নির্বাচিত আমরা হতে যাইনি। তো এখন এদের ভিতরে ওরা একভাবে বলছে যে বিএনপি শুধু ভোট চায়, ক্ষমতা যেতে চায়, ক্ষমতার প্রতি লোভ তাদের, ভোট চায়, ক্ষমতায় যেতে চায়। হঠাৎ বিএনপির কি হলো? এই যে জুলাই আগস্টে নির্বাচন চাইলো হঠাৎ করে কেন? নির্বাচনটা আমরা বুঝতেছি, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি, আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে বলতে চাচ্ছি, দেশের নানা সংকট সৃষ্টি হচ্ছে, আপনার সীমান্তে কি হচ্ছে? আমরা এই 53 বছরে সীমান্তে এরকম হয়েছে যে ভারতের সাথে পাবলিক গিয়ে আমার বিজেপির সাথে যোগ দিচ্ছে, তারা ওখান থেকে আসছে, মুখোমুখি অবস্থান না। এই অবস্থা তো ভারতের সেনাপ্রধান কি করেছে? একটা নির্বাচিত সরকারের সাথেই আমরা কেবল আলোচনা করব। জি, এটিও একটি সন্দেহের বিষয়। তারা বলেছে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করব। পাশাপাশি খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন, জামাতি ইসলামের প্রধান, তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অন্তরঙ্গ মিটিং হয়েছে, আমরা জানি, গণমাধ্যমগুলোতে এসেছে, এবং তারপরে বিএনপি বলল যে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন চাই। হঠাৎ কি হলো বিএনপি? হঠাৎ কি হলো না তো, আমরা তো বললাম যে নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে তাহলে সরকার তো নিরাপদ না। যে কোনো ধরনের এই যেমন আমাদের সংবিধান ছুড়ে ফেলা হলো, একবার শহীদ মিনার ছুড়ে ফেলেছিল কিনা দেখে নেই, বললো সংবিধান যারা ছুড়ে ফেলে দেন, তাহলে ওই দেশটাকে যে কোনো আক্রমণ করতে পারে, ওর আন্তর্জাতিক এতে পর্যায়ে কোনো রকম তার কোনো কিন্তু আপনার হস্তক্ষেপ করেন, আমাদের সংবিধানই নেই।
একটা দেশ থাকতে তার সংবিধান থাকতে হবে, তার নির্দিষ্ট একটা গণ্ডি থাকতে হবে, তার জনগণ থাকতে হবে। এই সংবিধান একটা অন্যতম একটা বড় গুণ। আপনি সংবিধান ছেড়ে ফেলে দেন, আমি 72 সময় মানি না। সংবিধান ছাড়া আপনি দেশ চলতে গেলে পারে যে কোনো দেশ তো আপনাকে আক্রমণ করে নিতে পারে। তো এরকম অনেক কিছু ঘটনা ঘটতে চাচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, তারপরে আপনার এই যে এখন সব অনিয়ন্ত্রিত, আপনার দ্রব্যমূল্যের কোথাও কোথাও এমন অবস্থা যে কৃষকের তার জীবন চলে যাচ্ছে, এলাকার দাম নেই, কিছু নেই, সিন্ডিকেট, নানানভাবে সংকট সৃষ্টি হচ্ছে। দাবি দেওয়ার একটা সরকার আছে, দাবি দেওয়া সবাই দাবি করতেছে, এই দাবি করতেছে, সেই দাবি করছে, এবং সরকার কিছুটা মেনেও নেয়। এই সরকার তো উচিত যে আমাদের কাছে কোনো দাবি দেওয়া নেই, আমরা দাবি দেওয়া পূরণ করার জন্য এখানে আসি নাই, আমরা দেশটাকে কিছু সংস্কার করে আমরা নির্বাচন দিতে এসেছি। পরবর্তী সরকারের কাছে আমরা এত বছর আপনারা কোথায় ছিলেন? তো এরকম কিছু কিছু জিনিস হচ্ছে, তার নিজেদের ভিতরে সংকট কীভাবে সৃষ্টি হচ্ছে, তখন সরকারের পক্ষ থেকে প্রতিপক্ষ বানানো হচ্ছে। আমরা বলতেছি যে সরকার, আমার যখন অনার্সের আমার ইন্টারভিউ হয়, তখন আমি ঢাকা রাজশাহী অনার্স করে ঢাকাতে মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাকের স্যার গিয়েছে। তখন প্রশ্ন করছে যে করিম বলছে যে রহিম আমার বাবা, যে রহিম বলছে করিম আমার সন্তান না, সম্পর্কটা কি? সম্পর্ক হলো জামাই শ্বশুর, আমার বাবা না, শ্বশুরকে বাবা না, তো আমার সন্তান না। তো আমরা সরকারকে সমর্থন করতে চাই, সরকারকে সফল করতে চাই, কিন্তু সরকার আমাদেরকে প্রতিপক্ষ মনে করতে চায়। অনেক ক্ষেত্রে এরকম আমরা দেখছি। এই যেমন আমাদের মহাসচিব যখন বললেন জুলাইয়ের ভিতরে আমরা নির্বাচনটা, জুলাই অবশ্যই নির্বাচনটা হতে পারে, ছাত্রদের পক্ষে বলে ফেলে বিএনপির লবি, বিএনপি এখন ভুটছে। সাথে সাথে এই প্রতিক্রিয়া দেওয়ার তো কোনো যুক্তি নেই। তোমারটা তুই বল, তোমরা তো ক্ষমতা থাকতে চাচ্ছ, আমরা তো জনগণের ভোট নিয়ে ক্ষমতা আসতে চাচ্ছি, আর তোমরা জনগণের ভোট ছাড়াই ক্ষমতা থাকতে চাচ্ছ, তাহলে লোভটা বেশি কাজ তোমার না আমার? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবে? এরকম অনেক প্রশ্ন আসবে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেটি কি ক্ষমতাকে ডিলে করার জন্য? কিভাবে আপনি অন্তর্বর্তী আপনার শাসন নির্বাচন করেন, ইউনিয়ন কাউন্সিল করলেন, তারপর কোনটা করবেন? পৌরসভা, তারপর কোনটা উপজেলা, তারপর কোনটা করবেন? সিটি কর্পোরেশন। কতদিন লাগবে? কতদিন থাকতে চাচ্ছেন? এই সমস্ত নানান কারণে সংকট আরও দিন দিন বৃদ্ধি হতে পারে, যে কারণে আমরা বলছি যে একটা নির্বাচন হয়ে গেলেই এই বিগত সরকার যদি এই ধরনের সেশন ক্রিয়েট না করতো, ভোট যদি রাত্রির বেলা না করতো, বিরোধী দলকে বাধা না দিত, তাহলে এইভাবে সরকার কিন্তু পতন হতো না, নির্বাচনের মধ্যে দিয়ে পতন হতো। যেমন বিএনপি 96 সালে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল, দেওয়ার পরে আন্দোলনের দাবি দেওয়া মেনে নিয়ে 118 আসন পেল, পালায় যাওয়া লাগলো না। আবার 2001 সালে আপনারা বিএনপির পক্ষ থেকে বলছেন যে নির্বাচনই একমাত্র সমাধান। না, নির্বাচনই একমাত্র সমাধান। দেশকে গণতান্ত্রিক ভাবে যদি আপনি এগিয়ে সামনে না নিতে চান, তাহলে তো হবে না। আপনি কোন বেসিসে আপনি দেশ চালাবেন? এই সরকার কতদিন চালাবে? কতদিন চালানোর জন্য জনগণ তাকে আপনার সহযোগিতা করে যাবে? আপনি বলেন, এখানে আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এতদিনের ভিতরে 18 মাসের মধ্যে নির্বাচন, 18 মাসের ভিতরে আমরা, তারপরে কেন এটা নিয়ে কেন এত কথা আসবে? তো এইটা আমার কথা, যে আমরা এই দেশটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। আপনি কি সব অস্বীকার করবেন? 52 অস্বীকার করবেন? 62, 66, 69, 70, 71, 90 অস্বীকার করবেন? আজকে অস্বীকারের জায়গায় চলে যাচ্ছে, কিছুই অতীতে কিছু হয় না। একজন মন্ত্রী বলে ফেললেন তাদের যদি বলে যে আপনারা তো কিছুই করতে পারছেন না, 600, 650 উপরে ছিল, ক্যান্টনমেন্টে ছিল আমাদের বিভিন্ন আওয়ামী লীগের এমপি মন্ত্রী, দুর্নীতিবাজরা কয়জন আছে? হিসাব দিতে পারবেন? হিসাব দিতে? আপনার 6টা মামলার আসামি, 2টা হত্যা মামলা, মার্ডার কেস, আমরা জামিন দিয়ে দিল ম্যাজিস্ট্রেট। জি, একদিনের মধ্যে জামিন হয়ে গেছে একটি কোর্ট থেকে, আমরা সেটি জানি। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আলোচনায় যেটি উঠে এসেছে সেটি বিএনপির পক্ষ থেকে বলছে যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, সেখানে নির্বাচনই একমাত্র সমাধান, জাতীয় নির্বাচন একমাত্র সমাধান। পাশাপাশি যে সংস্কারগুলো আসছে সেটি নিয়েও আমরা কথা বললাম, এবং আমরা নিশ্চয়ই একটি সুনির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবো, এবং আমাদের জাতিগতভাবে আমরা যেখানে যেতে চাই সেখানেই আমরা পৌঁছাতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক শুভকামনা।